আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জোবায়েদ হোসেন, খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হলো পয়লা বৈশাখ 14 এপ্রিল 2026। সো সবাই পরিবারকে সময় দেন, রান্নাবান্না, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, ঘোরা, অনেক কিছু। মাশাআল্লাহ, খুব সুন্দর। কারণ পরিবারের জন্যই জীবন, জীবনের জন্যই ইনকাম, কাজ, সব কিছু, তাই না? তো বিষয় হলো যে এই যে আপনারা পরিবারকে সময় দিচ্ছেন, শপিং করলেন, তারপরে আপনার কি করলেন, ঘোরাফেরা করলেন, খাওয়া দাওয়া করলেন, এরপর আবার রাতে গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন, টয়লেটের ওষুধ খাবেন, ঘামাবেন, স্যালাইন খাবেন, মানে বিশাল একটা আনন্দ করলেন, আবার উপাসের থেকে বের হয়ে যাচ্ছে। আর দিন শেষে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আপনার একটা দিন নষ্ট হয়ে গেল ব্যবসা এবং কাজের, অর্থাৎ আপনার জীবনের সময়ের, উন্নতির সময়ের। তো আপনি যারা এসব দোকান থেকে কাপড় কিনে নিয়ে আসছেন, তারাও আপনার মতো পরিবার আছে, বউ বাচ্চা আছে, বাসা অসুস্থ বাবা আছে, মা আছে, হসপিটালে ইমার্জেন্সি রোগী আছে, এবং তাদেরও আপনার মতো সুন্দর একটা মন এবং শরীর আছে। একটা সৃজনশীল অথবা রুচিশীল অথবা অনুভূতিপ্রবণ মানুষ, তো মনুষ্যত্ব, অনেক কিছু তার আছে। কিন্তু আপনি আজকে সকালেও দেখবেন যে যদি 8,000 টাকা মন করে ইলিশ মাছ কিনে, তাহলে আর যদি অ্যাভারেজ 600 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ মাছগুলো হয়, তাহলে 40 কেজি, 40 কেজিতে তো 1 মন, তাই না? তাহলে 40,000 ভাগ হচ্ছে 700, 57টা ইলিশ মাছ হয়। ধরেন 57 থেকে 60টা ইলিশ মাছ হয় 1 মন। তাহলে 8,000 টাকা হচ্ছে ইলিশ মাছের মন, ভাগ হচ্ছে আপনার 60, 133 টাকা করে কেনা একটা ইলিশ মাছ। বুঝতে পারছেন? 1 মন ইলিশ মাছ যদি কেনে 133 টাকা করে, আর এর সাথে 17 টাকা যদি তার এই 4 মাসের অথবা 5 মাসের ফ্রিজিং চার্জ হয়, তাহলে হয় 150 টাকা কেনা একটা ইলিশ মাছ। সেই ইলিশ মাছ আজকে কেজি বিক্রি হচ্ছে কত করে? সব থেকে ছোট যেটা জাটকা ক্যাটাগরির, সেটাই বিক্রি হচ্ছে আপনার 2100 টাকা করে, 1900 টাকা করে চট্টগ্রামে। তো 1900 টাকা যদি কেজি হয়, তাহলে একটা মাছ, 700 গ্রামের একটা মাছ সর্বোচ্চ 1400 থেকে 1500 টাকা দাম পড়তেছে। তো 200 টাকা হচ্ছে কেনা দাম, আর 150 টাকা হচ্ছে কেনা দাম, আর 1500 টাকায় মাছ বিক্রি করতেছে। অবস্থাটা বুঝছেন? আপনি হচ্ছেন বউ বাচ্চা নিয়ে সকালে খাওয়া দাওয়া করছেন, ছবি তুলতেছেন, তারপরে বাচ্চাদের বিনোদন দিচ্ছেন, এরপর বউকে সময় দিচ্ছেন, ঘরে পারলে কিচেনে তার পেঁয়াজও কেটে দিচ্ছেন, এরপর বিকেলবেলায় তার ভ্যানিটি ব্যাগ ধরে, শাড়ি আঁচল ধরে তার পিছন পিছন ঘুরতে থাকবেন। রাত 8টা 9টা 10টার সময় টায়ার্ড হয়ে বাসায় আসবেন, এসেই মনে করেন পারলে বেহুশ হয়ে পড়ে যান, কারণ যে গরম। এরপর পাঞ্জাবি মাঞ্জাবি পরে টরে একটা হুলস্থুল তাল। আর যে ব্যবসায়ী, সে সারাদিন ইলিশ মাছ বিক্রি করবে, সন্ধ্যার সময় বউ বাচ্চা নিয়ে সামান্য একটু সময় দিয়ে ঘুরবে, অথবা একটা দাওয়াত খাবে, অথবা খুব আপনজনের কাছে যাবে, এরপর বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুম। তো তার বিনোদনটা ব্যবসায়িক বিনোদন, আর আপনার বিনোদনটা হচ্ছে ইমোশনাল বিনোদন, যার কারণে আপনি ব্যবসা করতে পারবেন না। আজকে সকাল থেকে 2টা মালের অর্ডার কাটছি, 2টা মাল আল্লাহ দিলে আপনার প্রায় 725 টাকা করে, প্রায় 1400 টাকার মতো ইনকাম হবে। আবার এখন আরও 4টা মালের অর্ডার কথা চলতেছে, আল্লাহর ইচ্ছায় যদি আরও 2টা মাল হয়, তাহলে আপনার আরও প্রায় 1500 টাকার মতো। তাহলে আজকে একদিনে আমার 3000 টাকা ইনকাম আছে, খালি অফিসে বসে থেকে নন স্টপ কথা বলে, আর একটা গোডাউনে যে জোর করে গোডাউন খুলে একটা মালের ভিডিও করায় তারপরে ছেড়ে দিছি, কাস্টমারকে পাঠিয়ে দিছি। তো আজকের দিনে আপনি ব্যবসা বন্ধ করে রাখছেন, পরিবারকে সময় দিচ্ছেন। আমি কি পরিবারকে সময় দিব না? তো ঢাকা থেকে আমার পরিবারের থেকে ফোন দিছে গতকালকে রাতে, আবার আজকে সকালবেলায় দেখি শুভ সকাল লিখছে, এরপর লিখছে কি শুভ নববর্ষ। তো এত মিষ্টি কথা বউ যখন বলতেছে, তখন তো বুঝলাম যে দরে একটা খাইছি, কিছু টাকা পয়সা বোধহয় বিকাশ করে পাঠানো লাগতে পারে। আমি পকেটে নিয়ে 4 আনা পয়সা, তো কি করব তাহলে? তো
সবার আগে তো তাকে ফোন দিলাম, দিয়ে বললাম যে এই যে নববর্ষ টর্ষ জানাচ্ছ, ওই ছেলের নামও শুভ আর আমার নামও সুমন, দুইজনই দিয়ে। এই কোন শুভর সাথে তোমার সম্পর্ক হয়েছে? সাত সকালে উঠে শুভ সকাল, তারপরে শুভ নববর্ষ, একদম বছরের প্রথম দিন কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গল্প টল্প ভুলতে পারো না? আমার নাম উচ্চারণ করতে গেলে আরেকজনের নাম উচ্চারণ করা লাগে। তো আপনার ভাবি তো মনে করেন তাল গাছেরতে পড়ছে, যে আকাশেরতে পড়ছে, শালা কয় কি আমারে, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া পড়ে না, আর আমার জামা আমার কি একটা কি উল্টো পাল্টা কথা বলছে, ওর মানে ব্রেনের এ পাশতে যায় ও পাশতে বেড়ে যায়, মানে ঘুরতেছে, ও কিছু বুঝে উঠে পারতেছে না। আমি বললাম যে সাত সকালে সুমন সকাল বলবা, তারপরে সুমন নববর্ষ বলবা, সেই জায়গায় শুভ নববর্ষে শুভটাকে রাখো ফোন, ফাজলামি করার জায়গা পাও না। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে 60 বছর, এখন আবার শুভ শুভ করতেছে বলে ফোনটা রেখে দিছি। তো দেখলাম যে পরে আবার কিছু ভয়েস পাঠাইছে, মানে দুনিয়াদারি সব উল্টায়। আর আমার বউ হচ্ছে এমন একজন বউ, যারা একটুখানি মনে করেন চেতায় দিলে 7 দিন কথা বলবে না, খালি একটু চেতায় দিতে পারলে হয়। শালা টিকটিকেও টিক 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 করে, বুঝছেন? তো যেই চেতায় দিছি, আল্লাহ দিলে আগামী 7 দিনের মধ্যেও একটা ফোন ইনশাল্লাহ আমার কাছে আসবে না। তো এই যে একটা ধাক্কা, পহেলা বৈশাখের ধাক্কা, অন্তত একটা পরিবারে 5,000 টাকাও কিয়েছে, অথবা 2,000 টাকাও ঘুরতে ফিরতে খরচ মরচ, আইসক্রিম মাইসক্রিম গাড়ি ভাড়া হ্যান ত্যান বগিযোগি যায়, আমার 5,000 টাকাই আল্লাহ দিলেছে। তাহলে এই যে শুভ সকাল আর সুমন সকাল, শুভ নববর্ষ আর সুমন নববর্ষের মধ্যে সামান্য একটু মেকানিজম করে দিয়ে আমার 5,000 টাকা মনে করেন, অথবা 3,000 টাকা বেঁচে গেছে। তাহলে আমি ব্যবসায়ী হব না? ব্যবসায়ী কি আপনি হবেন? যে বেটা আজকে ইলিশ মাছ 200 টাকায় 150 টাকায় কিনে 1700 টাকায় 1600 টাকায় বেচতেছে, সে ব্যবসায়ী হবে না? ব্যবসায়ী আপনি হবেন? আজকে যে 5 টাকা দামের গোলাপ ফুল 100 টাকা করে বিক্রি করছে, ব্যবসায়ী সে হবে না? আপনি হবেন? তাহলে ভাই, দুষ্টামি করি ফ্যাজলামি করে যাই করি না কেন, আপনাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি যে পরিবার, বাবা মা, আপনারা আগের দিন আমার ভিডিওতে বোঝেন নাই, কত সেন্সিটিভ একটা কথা বলছি যে বাপ মারেও ফাঁকপ বলা শুরু করেন। যার বোঝার ক্ষমতা আছে সে কিন্তু কথাটার গুরুত্ব বুঝতে পারছেন, যে ব্যবসা করতে গেলে কতটা সিরিয়াস হইতে হবে, যে ব্যবসার সময়টাকে আমি কাউকে চিনি না, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা কাজ করব, এই সময় কেউ মরে গেলেও আমার কিছু যায় আসে না, ওই সন্ধ্যার সময় যে ওই জানাজার নামাজ পড়ে আসবো, শেষ। তো এই যে অনুভূতির দিনগুলো, অথবা এই অনুভূতি জীবনে, আমার সারা জীবনে বিয়ের বয়স এই বোধহয় 17 বছরে পড়লো, বুঝছেন? তো আমি বোধহয় একবার না দুইবার ঈদের সময়, তাও আপনার বাবির কাছে কটা টাকা দিয়ে বলছি তুমি মার্কেটের মধ্যে ঘুরো, আমি বাইরে ধরে একটু সিগারেট চাটা খাই, কারণ তুমি ভিতরে যাবা না। আচ্ছা, আমি যেহেতু কোনো লাভ নাই, কারণ তোমার পছন্দে বাচ্চাদের কাপড় কিনতে হবে, তোমার পছন্দে পাঞ্জাবি কিনতে হবে, তোমার পছন্দে জুতো কিনতে হবে, তোমার পছন্দে শাড়ি কিনতে হবে, তা আমার মা হচ্ছে এই যদি নাও জানি তখন তোমার বলে দিচ্ছি, অথবা তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিচ্ছি, তুমি ভিতরে এগুলো কিনে টেনে নিয়ে এখানে আসো, এই যে তোমার নিয়ে বাসায় চলে যাবো না। আর তোমার যদি শপিং হয়ে যায়, কিছু খাওয়া দাওয়ার ইচ্ছা করে, তা শপিং শেষে আমার ফোন দিও, যদি ওই বসুন্ধরা সিটির 8তলায়, আমি ওখানে চলে যাবো না, যে তোমাদের খাওয়াটা নিয়ে একবারে চলে আসবো না। কিন্তু তোমার পিছন পিছন ভ্যানিটি ব্যাগ ধরে সারা মার্কেট, এক চামচ কিনতে গেলেও মনে করেন নিউ মার্কেটের 100টা দোকান ঘোরা, এই স্বভাবের পুরুষ আমি না, আর এত সময়ও আমার নাই। তুমিও বাইরে বসে বসে কাজ করো, দেখি এই পাশে বসে বসে একটা চার দোকানে বসে চা খাই, সিগারেট খাই, আর কিছু ফোনে কথা বলে দেখি আর একটা অর্ডার পাই নাকি, তাহলে আরও 500-1000 টাকা ইনকাম হবে না, টাকা আসলে তোমারে পাঠাই দিব না, যেই খুশি টাকা আসলে তোমারে পাঠাই দিবে না, তাহলে তুমি এখানে বসে চা সিগারেট খাও, আমি ভিতরে গেলাম, দেখো আরও 2টা অর্ডার আসে নাকি, উল্টে আমার কাছে দেওয়া আরও 2টা অর্ডার আসে নাকি। কথা বুঝতে পারছেন তো? দিন শেষে কি কোনো অর্ডার আসেনি? না, কোনো অর্ডার আসে নাই। লাভের লাভ কি হলো? লাভের লাভ হচ্ছে এই যে বেটি মানুষের ভ্যানিটি ব্যাগ বওয়া যে বেটা মানুষ, এইটা তো আমার পক্ষে অসম্ভব না। প্রেম করছি ঠিক আছে, কিন্তু সেটার সেই পাপের তো মনে করেন যে একটা সমাধান তো হয়েছে, অথবা শাস্তি তো আমি পাইছি, যে পুরো প্যাকেট হয়ে গেছি আল্লাহর ইচ্ছায় অল্প বয়সে, পাইছি না? তা এরপরে আবার যেহেতু পাইছি, তো এরপরে আবার কেন আমার ভ্যানিটি ব্যাগ ধরে সারা জীবন পিছন পিছন ঘুরতে হবে? ওই বেটা মানুষ তো আমি না। ওটা যদি চট্টগ্রামের জামাই যেত তাহলে বোঝা যেত না, এটা বেড়া বিয়ে করিছে ঠিক আছে,
অথবা কি হয়েছে যে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কুমিল্লা, তারপরে শরীয়তপুর, তারপরে আছে কই আপনার ময়মনসিংহ, জামালপুর, তারপরে ওদিকে আছে আবার রাজশাহী। মানে বেটি মানুষ একটু হ্যাক্সি দিলেই মনে করেন যে জামাই বিড়ালের মতো। এগুলো তো আমার দিয়ে হইতো না, পুষাইলে থাকো না পুষাইলে রাস্তা মাপো। তো এগুলোর কারণে দেখা যায় যে আমার প্রচুর পরিমাণ সময় বেঁচে দেয়। এবং এই 17 বছর বিয়ের বয়সে ওই খালি একবার না দুইবার রোজার ঈদের সময় ওই বাইরে যে ঘন্টাখানেকের মতো বসেছিলাম, আর কিছুক্ষণ পর পর মিস কল দিই যাতে তাড়াতাড়ি বেরিয়ে আসে। তো এইটুকুন হচ্ছে আমার জীবনে, তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। আর হানিমুন তো ওই অফিসের ডিউটি ছিল সিলেটে, তো ওই অফিসের ডিউটির মধ্যেই সিলেটে নামছি সন্ধ্যায়, রাত 10টা পর্যন্ত কাজ করছি, রাতে খালি হোটেলে থাকছি, সকালবেলায় সিএনজি নিয়ে জাফলং গেছি, 7-8 মিনিট কি 15 মিনিট ছিলাম। তার মধ্যেই শুনি যে সিএনজি নিয়ে আবার ব্যাক করতে গেলে গাড়ি পাবো না, গাড়ির টিকিট আগের থেকে কাটা। পরে 15 মিনিটও হবে না, ছিলাম না, খালি একটু ওই জাফলনে পানির মধ্যে একটুখানি পাড়া ভিজে এমনি উঠায় চলে আসছি। এসেই দৌড়াতে দৌড়াতে সিলেট বাস স্ট্যান্ডে, সেই জায়গাতে ঢাকা। এই হচ্ছে আল্লাহ দিলে পরিবারে আমি সময় দিচ্ছি এই 17 বছরে। এছাড়া তাদের নিয়ে ঘুরতে বেরোয়াটা এগুলো পছন্দ করি না। পছন্দ করি না মানে কি, এই সময়টাই আমার নাই। পছন্দ তো সবাই করে, বাট সময় হয় না আমার। কারণ একদিন আমি যদি তাকে নিয়ে ঘুরতে বের হই, তাহলে ওই 15 দিন পরে আবার বলবে যে চলো না একটু ঘুরে আসি। তাহলে এই রোগ তো বাড়তে দেওয়া যাবে না কোনোভাবেই না। তাহলে ব্যবসা বাণিজ্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করি, তারপরে 4 আনা পয়সা রাখতে পারি না। তারপরে শুনি পাওনাদার, ভাড়া, বেতন, কত কিছু তালের পরে তাল। আর সেই জায়গায় যদি পরিবারের এত সময় দিই, তা আমি তো মনে করেন যে ব্যবসা বাণিজ্য সব শেষ, পলায় চলে যাওয়া লাগবে। তো একটা কথা, এই দুষ্টামি ফান আড্ডা অনেক কিছুর মধ্যেই আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি যে সব কিছু করবেন, জীবনে সব কিছুর প্রয়োজন আছে। সবাইকে দিয়ে সব হয় না। যেমন আমি পরিবার বলেন, বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, কাউকে সময় দিই না, কাউকে সময় দিই না। শুধুমাত্র আব্বু আম্মু মারা গেলে বোধহয় একটু কবরে 2-3 দিন সময় দিতে পারছিলাম, তাও তো আব্বু যেদিন মারা গেছে তার পরের দিনই অফিসের থেকে ফোন আসছে সার্ভার বন্ধ। আবার ওই দিনই আমার ডান পা ভেঙে গেছে, ওই ভাঙা পা ব্যান্ডেজ না করে ঝুলায় রেখে ঢাকায় এসে একা একা আসছি। এসে এরপরে এক পা দিয়ে মোটর সাইকেল চালায় অফিসে গেছি, সারাদিন অফিস করছি। এরপর জাস্ট একটা কাপড়ের মতো ব্যান্ডেজ জড়ানো। এরপর আবার বাসায় আসছি, এসে রাতে একা একা যখন ব্যান্ডেজ খুলছি, তখন ওরে মা বলে যে একটা চিৎকার দিছি, কলিজাটা ছিঁড়ে গেছে। এরপর নিজে নিজে ব্যান্ডেজ কিনে নিয়ে আসছি, পেইন কিলার নিয়ে আসছি, বাসাতে ওষুধ আছে, একা একা ড্রেসিং করাতে শুরু করে সব কিছু করে দেখি যে আর সহ্য করতে পারতেছি না। তারপরে পা ধরে মারছি, নিজে নিজেই টান মেরে দিয়ে দুধ দাপ করে ব্যান্ডেজ করে দিছি। তারপরে 5-7 দিন পরে গেছি হসপিটালে, না ওখান থেকে ওইটা করে পরের দিন সকালে আবার চলে গেলাম বাড়ি, যে আব্বুর মিলাদ টিলাদ কমপ্লিট করে ঠিক তার পরের দিন আবার ঢাকায় চলে আসলাম। এসে এবার দেখি যে পায়ে জ্বালা বাড়ছে প্রচণ্ড, আবার খুলে একা একা আবার ব্যান্ডেজ করছি। কিন্তু সন্ধ্যার মধ্যে মাথা মুথা খারাপ হয়ে গেছে, পরপর 2টা হাড্ডি ভাঙছে, মেইন হাড্ডি আর হচ্ছে ডান সাইডে একটা চিকুন হাড্ডি থাকে, এটা ভাঙছে। তো আর পায়ের গোড়ালির ওখানে কয়েকটা হাড্ডি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এখন ওরকমই আছে। তো এরপরে সহ্য করতে না পেরে ডক্টরের কাছে গেলাম। বংশের মধ্যে তো ডাক্তার ভরা, এত দূর পর্যন্ত আত্মীয়র কাছে, সে পিজি হসপিটাল না যে চলে গেলাম আশিয়ান হসপিটালে, বাসার কাছে 5 মিনিট লাগে, গেলাম। তো এই ব্যান্ডেজটা ওখানে যে ডক্টরে বললাম যে ডক্টর আমার এই পায়ের এই অবস্থা, একা একা এই কাম করেছি আর এই আকাম করেছি, এমন এটা কি ঠিকঠাক হওয়ার সম্ভাবনা আছে? ডাক্তার কয় ভাই আপনার কি নিজেতে মরার ইচ্ছা হয়েছে? এই ব্যান্ডেজ এখনই খুলে দ্রুত অপারেশন করতে হবে, আপনার 5 বছর পরে হলে এখান থেকে আপনার অনেক বড় ক্ষয়ক্ষতি হবে। আমি বললাম অপারেশন করতে কয় টাকা লাগবে? বলে যে আনুমানিক 40 থেকে 60 হাজার টাকা। আচ্ছা ঠিক আছে, এখন তো আমার কাছে টাকা নাই, তো আমি সন্ধ্যার মধ্যে আসতেছি বলে হসপিটালতে পলায় চলে আসছি। বাসায় এসে নিজের মতো করে কিছু ভিডিও টিডিও দেখলাম আর নিজে নিজে ফিল করলাম যে আমার কোন কোন আড্ডি কোন জায়গাতে সরছে, গুঁড়ো গুঁড়ো হয়ে সরছে। ওগুলো আঙ্গুল দিয়ে ঠেলে 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 পজিশন মতো এনে কলিজা তো ছিঁড়ে যাচ্ছে ব্যথায়।
কারণ জ্যান্ত মানুষের সব কিছু জায়গা মতো বসানো খুব কষ্ট। ওই যে পায়ের কাছে যে গোড়ালির যে আপনার এগুলো এগুলো ফেটে তারপরে গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়ায় যে এরকম উঁচু হয়ে আছে, ওগুলো ঠেলে ঠেলে এনে এনে পজিশন মতো বসায়, এরপর একদম ব্যান্ডেজ করে পার্মানেন্ট ব্যান্ডেজ করছি, আরও সুপারগুলো খুঁজতেছি যে কোনো জায়গাতে সুপারগুলো দিয়ে লাগানো যায় নাকি। শয়তানি কারে বলে বুঝেন। আর এইভাবে থেকে 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 কাজ করতেছি, চাকরি করতেছি, অফিসে যাচ্ছি, এক পা দিয়ে মোটরসাইকেল চালাই, আবার অফিসের বাসা আসছি, যেগুলো একটা ইম্পসিবল। আপনাদের কাছে এটা একটা অ্যাবনর্মাল অথবা পাগলের গল্প অথবা অসম্ভব একটা গাঁজাখুরি গল্প, বাট এগুলো রিয়েল, এগুলি রিয়েল। 40, 43, 42 দিন পরে যে একাই সব জোড়া লেগে গেছে, একাই হাঁটতে পারি, কিন্তু কয়েকটা দানাতে একটু সমস্যা করে। এখন আমি দৌড়াতে পারি না, অথবা ডান পা দিয়ে কিক টিক মারতে পারি না, যে ফুটবলে লাথি মারে এগুলো করতে পারি না। বাট আমার টোটাল প্রবলেমগুলো যেতে 1 বছরের মতো লাগছে, তারপরে মোটামুটি একটু হাঁটতে পারি। আর সেভাবেই দৌড়ায় বেড়াচ্ছি সারা পৃথিবী। আমার 60,000 টাকার মতো বেঁচে গেছে আল্লাহ দিলে। ঠিক পরের বছর আবার ওই পাটাই ভাঙছি অ্যাক্সিডেন্ট করে, বুঝছেন। আব্বুর, তাও আবার আব্বুর প্রথম মৃত্যুবার্ষিকীতে। তো এগুলো হচ্ছে জীবনের গল্প। কারণ আমার পা অপারেশন করবে আর 40 দিন আমি বিছানায় শুয়ে থাকবো, অথবা 30 দিন অপারেশন করে আমার বাঁচাবে, 30 দিন কাজ করতে না হলে তো আমি 30 বার মরে যাব। কারণ আমার হচ্ছে ঘুমের থেকে উঠিয়ে আমি কাজের নেশা, কোথায় বের হওয়া যায়, কোথায় দৌড়ানো যায়, কি করলে 500 টাকা আমার থাকবে, 200 টাকা আমার থাকবে। আমি হচ্ছে এরকম কাজের জন্য পাগলা কুত্তা, কাজ না থাকলেও কাজ খুঁজে বের করা পাবলিক। আমি কোনো রেস্ট মেস্ট কিছু নাই। এ দেখছেন না, শীতকালে আসলে গাইটের সময় যখন আসে, একবারে 5 দিনে 9টা জেলা ভিজিট করে আসি, সারা রাত হোটেলেও থাকি না। কারণ রাতে হোটেলে থাকবো, পরের দিন ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে আর এক শহরে যাইতে যাইতে 12টা বাজবে। তো 12টার সময় যদি আমি আর এক শহরে যেয়ে ঢুকি, তা কাজটা করবো কখন? হচ্ছে সারা রাত বাসের মধ্যে ঘুমাবো অথবা জেগে থাকবো, কাজ করব। ভোর 6টার সময় নামায় দেবে আরেক শহরে, সেই শহরে আধা ঘন্টা 1 ঘন্টা একটু সকালবেলায় ফ্রেশ মুক্ত বাতাসে হাঁটাহাঁটি করবো, একটু চাটা খাবো, কোনো একটা পাবলিক টয়লেট থাকলে সেখানে একটু ব্যবহার করে ফ্রেশ হয়ে নিলাম। এরপর সারাদিন 12টা পর্যন্তই, তো সকাল 9টাতে যদি 12টা পর্যন্ত কাজ করি, হিউজ কাজ। বরঞ্চ ওই 12টা পর্যন্ত কাজ করে ওখান থেকে আরেক শহরে চলে যেতে পারি। তো আমি 5 দিনে 9 থেকে 12টা জেলা আমি ভিজিট করি, এবং আমি যে ভিজিট করি আর আমি যে পরিমাণ কাজ করি, যে পরিমাণ ছবি তুলি, যে পরিমাণ ডাটা কালেক্ট করি, একটা শহরে আমি 5 ঘন্টা যেটুকুন কাজ করি, আপনার মতো 5টা 3 দিন বসে সেইটুকুন কাজ উঠাইতে পারবে না। এটা একদম লিখে রাখেন। ওই বলে না চাইনিজদের স্পিড, কি বলে চাইনিজ, চাইনিজগুলোর টাইম আছে যেখানে আমি নিজে দৌড়াচ্ছি। তো ঘটনা হলো যে ভাই, এর পরও দেখেন 3 বেলা ভাত পাচ্ছি না। আপনি যদি সৎ সুন্দরভাবে ইনকাম করতে চান, ভাত জিনিসটা অনেক কঠিন হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। কত টাকা দিয়ে আপনি বউরে শাড়ি কিনে দিয়েছেন, পয়লা বৈশাখের শাড়ি, তারপরে বাসায় ইলিশ মাছ কিনেছেন, রান্না বান্না হয়েছে কত কিছু, সাত সকালে দেখেন কপালে খালি পান্তা ভাত ছাড়া কিছু জোটে নাই। তো ভাত জিনিস, গরম ভাত কিন্তু অনেক কঠিন হয়ে গেছে পাওয়া। তাহলে এই দুষ্টামি ঠাট্টা আড্ডা এগুলো ছিল পয়লা বৈশাখের দুষ্টামি, বাট এখানে যে কথাগুলো বললাম সব 100% গ্যারান্টি দেওয়া, ন্যাচারাল, সত্য এবং সুন্দর এবং রিয়েল লাইফ কথাবার্তা। আর এই দুষ্টামি করতে করতে আপনাদের শেখাই দিলাম যে জীবনের সময় নষ্ট করতেছেন, জীবনের সময় নষ্ট করেন না। পরিবারের থেকে শুরু করে কোনো কিছুকে এত বেশি সময় দিয়েন না যেটা আপনার জীবনটাকে বসায় দেয়। আমার শ্বশুর সাহেব মারা যাওয়ার আগে আমাকে 2টা কথা বলে গেছিল যে বাবা, বাইন মাছ চিনো না, বাইন মাছ, তোমাকে, আমি তো চলে যাব। আমার শ্বশুর টের পাচ্ছে যে সে মারা যাবে, তো সে আমাকে বলছে আমি তো চলে যাব, তো এই বংশের যেহেতু তুমি বড়, তোমার কাছে তালা চাবি সব দিয়ে যাব, তোমাকে দেখে রেখো। তো তোমাকে এই দেখে রাখবা কিভাবে, তার জন্য তোমাকে 2টা গাইডলাইন দিয়ে যাই বাবা হিসাবে, শ্বশুর হিসাবে। তাই মাথা নিচু করে আসি। তো বলছে যে দেখো, বাইন মাছ চিনো না, এই বাইন মাছ হচ্ছে পৃথিবীর সব থেকে, মানে পুকুরের সব থেকে পচা দুর্গন্ধযুক্ত কাদার মধ্যে সে বাস করে।
তাকে পরিষ্কার পানিতে রাখলে সে, অথবা পরিষ্কার জায়গায় রাখলে সে মরে যাবে। কিন্তু বাইন মাছ উঠালেই দেখবা শুধুমাত্র তার শরীরটা কত চকচকে ঝকঝকে পরিষ্কার। তা আমাদের সমাজ, পৃথিবী, দুনিয়া, মানুষের মুখের কথা যত দুর্গন্ধযুক্ত, যত বিচ্ছিরি হোক না কেন, তুমি যেন আয়নায় দাঁড়ায় নিজেকে দেখতে পারো, তোমার ভিতরে কল্প, আত্মাটা এবং শরীরটা ততটা পরিষ্কার পরিচ্ছন্ন বাইন মাছের মতো। আর সেকেন্ড যে কথাটা ছিল সেটা হলো, সেকেন্ড কথাটা হলো আরো গুরুত্বপূর্ণ, যে একটা পালতোলা নৌকা একটা নদীর সৌন্দর্য। একটা নদীর সৌন্দর্য যদি তার বুকে বিকালবেলায়, সকালবেলা অনেক পালতোলা নৌকা যদি ভেসে বেড়ায়, নদীর সৌন্দর্য এবং গুরুত্ব বাড়ায় তোলে। আবার ওই নদীর পানি যদি না থাকে তাহলে পালতোলা নৌকা চলতে পারবে না। তাহলে দুইজন দুইজনকে 100% প্রয়োজন, একজন আর একজন ছাড়া মূল্যহীন। তাহলে দুইজনকে দুইজনে বাঁচায় রাখলেই দুইজনই অসাধারণ। বাট এই নৌকা যদি না থাকে তাহলে এই নদীর এত সৌন্দর্য এবং গুরুত্ব এবং মূল্যায়ন বাড়বে না। ওই নদীটাকে মানুষ এত ভালোবাসবে না, ওই নদীর ঘাটে মানুষ যাবে না, এত মানুষ যাবে না। আর যদি কিনা নদী তার পানিটা বেশি ভালোবেসে, যেহেতু সে জানে নৌকা চলার জন্য পানি দরকার, সো নদী যদি তার পানি বেশি ভালোবেসে নৌকার মধ্যে দিয়ে দেয়, অথবা নৌকা নিজেও যদি চিন্তা করে যে আমার তো পানি বেশি দরকার, তো কিছু পানি আমার ভিতরেও নিয়ে নিই, তাহলে নৌকাটা ডুবে যাবে। তো পৃথিবীর কখনো কাউকে এত বেশি ভালোবাসতে যাবেন না যে ভালোবাসা ধ্বংসের কারণ হয়ে যাবে। আর আপনাদের মধ্যে এই দুটো ছিল কথা। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে আপনারা পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে এত বেশি ভালোবাসা দিতে যান যে তাদের পিছনে দিতে যাওয়া অনুভূতিগুলো অথবা সময়গুলো আপনার নিজেকে, নিজের জীবনের উন্নতি থেকে নামায় ফেলে। সো পৃথিবীর প্রতিটা দেনা পাওনা সব কিছু হচ্ছে লিমিটেড টাইমের মধ্যে। দেখবেন আপনার পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যে মানুষটা বিয়ে বাড়িতে সবার আগে যাবে, বিয়ের আগে 3 দিন ওখানে খাটবে, বিয়ের পর খাওয়া দাওয়া করবে, কিছু খাবার বাসাও নিয়ে যাবে, এর পরের দিন আবার ওই বিয়ে বাড়ি পরিষ্কার করতে যাবে, ওই মানুষটা আসলে জীবনে কিছুই না। সবাই খুব ভালোবাসার মানুষ, কিন্তু ওরে গাধার মতো সবাই খাটায়, কিন্তু সে জীবনে কোম্পানির মালিক হইতে পারবে না, সে কোম্পানি জীবনে নিজেকে নিজে কোনোদিন প্রতিষ্ঠিত করতে পারবে না। কারণ সে হচ্ছে একটা সামাজিক ভেড়া। ভেড়া দিয়ে কখনো লিডারশিপ হয় না। আমি তাকে সেলুট করি, সে সামাজিক মানুষ, বাট তাকে দিয়ে কোনোদিন বিজনেস হবে না, তাকে দিয়ে কোনোদিন লিডারশিপ হবে না। আর যে মানুষটা অরিজিনালি কাজের মানুষ, ব্যস্ত মানুষ, যতই আপন হোক আর যাই হোক, ওই বিয়ের অনুষ্ঠানে 10 মিনিট পরে ঢুকবে, খাওয়া দাওয়া করবে, সম্মানীয় চেয়ারে বসবে, তার জন্য সবাই ওয়েট করবে, এরপর খাবার দাবার শেষ করে সবার সাথে একটু ছবি টবি তুলে অথবা গল্প গুজব করে, শর্ট টাইমের গল্প করে, তাহলে আমি আসি, একটা মিটিং আছে তো, অথবা একটা কাজ আছে, ইনশাল্লাহ আবার আসবো, এই তোমরা এসো কিন্তু বেড়াতে। দ্যাটস দ্য স্টাইল অফ পার্সোনালিটি অ্যান্ড সেভিং ইউর টাইম। এটা হচ্ছে আপনার নিজের জীবনের সময়টা বাঁচানোর ব্যক্তিত্ব। বিনিময়ে আপনি সমাজেও যেমন সমাজ যেমন জানলো আপনি গুরুত্বপূর্ণ, তেমন আপনি আপনার সময়টা বাঁচায় ওই বাকি সময়টা বাসায় এসে কাজ করে 2 টাকা ইনকাম করলেন। আপনি কিন্তু ছোট হন নাই, আপনি কিন্তু ভেড়া সাজেন নাই, আপনি কিন্তু আন্তরিকতার অভাব এরকম সাজেন নাই, বরঞ্চ আপনি সবার মধ্যে মধ্যমণি হয়েছেন। এই যে ব্যক্তিত্ব জিনিসগুলো, এগুলো তো আমাদের বাপের মধ্যে, শ্বশুরের মধ্যে, এগুলো আমরা দেখে আসছি। আফসোস এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে এই ব্যক্তিত্ব বোধটা পাওয়া যায় না। মামার বিয়ে, খালাতো ভাইয়ের বিয়ে মানে মনে করেন যে 5 দিনের ছুটি, আর খালি নাচানাচি, ঠেলাঠেলি আর গা ঘেঁষাঘেঁষি, এইসব আর কি। এগুলো করবেন না। নারী হন পুরুষ হন, ডাজেন্ট ম্যাটার, এগুলো করবেন না। নিজের জীবনের সময়টাকে গুরুত্বপূর্ণ করেন, আপনার ব্যক্তিত্ব বাড়বে, এবং যে সময়টা আপনি বাঁচাবেন ওই সময়টাই আপনার রুজি বাড়ায় দিবে, আপনার ইনকাম বাড়ায় দিবে।
তাহলে ওই নর্মালি যে পহেলা বৈশাখে যে বলবো সুমন নববর্ষ, শুভ নববর্ষ বললে তো আবার বউয়ের সাথে যে গ্যাঞ্জাম ফ্যাসাদ কি একটা ঘটনা বলে দিলাম, ওইটা না বলে কথার কথা আপনি করে বললেন সুমন নববর্ষ, ঠিক আছে? এই যে বলাটা, আর বলেন শুভ নববর্ষই বলেন, আর একজনকে বলেন, আমারে না বললে হইল। তো এই যে শুভ নববর্ষ, তারপরে সুমন নববর্ষ, এগুলো যে আমরা ফর্মালি বলি, তারপরে আপনার ওই ফেসবুকে লিখি, 100টা গ্রুপ বানায় বানায় হোয়াটসঅ্যাপে বন্ধু বান্ধবীদের পাঠাই, বানাইতে যে উল্টারও ফেসবুকের অ্যাকাউন্টে গিয়েছে বন্ধ হয়ে যায় স্পামিংয়ের কারণে। দরকার নেই তো রে ভাই। আপনি যার মঙ্গল কামনা করেন তাকে খালি একটা কথা বলে দেন, সেভ ইউর টাইম, তুমি তোমার জীবনের সময়টা বাঁচাও। খালি এইটুকুন বলে দেন, শুভ নববর্ষ বলার দরকার নেই, আর কোনো কিছু বলার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। শুধু তাকে বলেন জীবনের সময়ের গুরুত্বটা বুঝো, বি অ্যাক্টিভ। কাজের সময় দুনিয়াতে কাউকে চিনবে না। তুমি যে এখন আমাকে শুভ নববর্ষ দিছো, আজকে সরকারি হলিডে, সব ঠিক আছে, আর মানুষের ব্যবসা করতেছে না? একটা মেলায় যাবা, কত রকমের ব্যবসায়ী সেখানে আছে, একদম চালতার আচার থেকে শুরু করে, আমের আচার থেকে শুরু করে, চিপস থেকে শুরু করে, তারাও তো শুভ নববর্ষ পালন করছে, তাদের জন্য তো সরকারি হলিডে। তারা আজকের দিনে 5,000 কামাই করবে, আর তুমি যাচ্ছ টাকা শ্রাদ্ধ করতে, ধ্বংস করতে। দরকার কি? এরকম আনন্দ ফুর্তির দরকার নেই। বরঞ্চ তুমি দেখো ওই মেলায় যে 2 টাকা কামাই করে নিয়ে আসতে পারো কিনা। যদি কামাই করতে পারো, এবং বউরে এভাবে তৈরি করবেন, আপনার বউ আপনাকে বলতে হবে যে তুমি ওই মেলায় যাও, যে ওখানে মাল বেচে 10,000 কামাই করো, সন্ধ্যার সময় আমি আসবো না, মেলার মধ্যে দিয়ে কিছু খেয়ে আমরা একবারে বাসায় চলে আসবো না। এরকম বউ যার ঘরে আছে, একমাত্র সেই পুরুষ ব্যবসায়ী হিসেবে জন্ম নেবে। এবার বুঝেন তাহলে ওই সুন্দর ইন্ডিয়ান গরুর মতো চর্বিওয়ালা জিনিসপত্রওয়ালা বউ, যেটা দেখে পাগল হয়ে গেছিলেন টিকটকে নাচ দেখে, ফেসবুকে নাচ দেখে, ইনস্টাগ্রামে শাড়ি নামায় পরা দেখে, যে বউ দেখে পাগল হয়েছিলেন, আর মনে হয়েছিল এই বউ বোধ আপনার জীবনের জন্য সুখ আর লক্ষ্মী। বেসিক্যালি ওইটা হচ্ছে আপনার জীবনে একটা অপয়া। আর যে মহিলা এই স্টাইলে তার স্বামীকে কথা বলতেছে, সে হচ্ছে ওই পুরুষ সৃষ্টির সুপয়া। সুপয়া নারী এবং অপয়া নারী, দুই নারীর মধ্যে পার্থক্য আছে। যে নারী বংশ এবং জামাইয়ের জন্য সুপয়া, মানে সে একটা বংশ সৃষ্টি করে দেয়, ওই নারীর অ্যাটিচিউড হচ্ছে সবার আগে সে তার স্বামীকে বুঝাবে যে সংসারে শুরু এখন আয় ব্যয় কম, আয় আছে মাশাল্লাহ, গায়ের শক্তি বেশি, পরিশ্রম ডাবল করো। নতুন নতুন বিয়েছে, দরকার 15 দিনে একদিন আমার সময় দিও, বাট 14 দিন একদম পশুর মতো খাটবা, খাইটে ধুমসে কামাই করবা। সবার আগে টার্গেট হচ্ছে সবচেয়ে কম দামি একটা জমি কিনবো, জমিটা এমন পজিশনে যেখানে ভবিষ্যতে জমিটার দাম বাড়বে। একদম ডোবানালা, সবাই যেখানে পেশাব পায়খানা ফেলে, ময়লা ফেলে, সেইটা কিনবো, তাতে কমে পাবো। এরপরে 1-1.5 লাখ টাকার মাটি বললেই 5 বছর পরে যে জমির দাম বেড়ে যাবে, 10 গুণ হয়ে যাবে। এরপর সময় সুযোগ হলে একটা টিন শেড বানাবো, নিজেদের ইনকামের, শ্বশুরের টাকা না, বাপের টাকায় না, তোমার আমার টাকায়। আপাতত ফ্ল্যাট বাড়ি, দামি ফ্ল্যাট দরকার নেই, কোনো মতে একটা 2-3 রুমের ছোট্ট একটা রুম নিয়ে আমরা থাকি। এই যে বাড়িটা বানাবো, এবার নিজের বাড়িতে বসবো, মানে কি একটা জমি কিনছি, মানে কি পৃথিবীর একটা অংশ আমি কিনছি, মানে আমি পৃথিবীর মালিক। ভাবটা বুঝেন? আপনার শরীরে শক্তি কত আসবে। আমি এই পৃথিবীর মালিক, কি মনে করো মিয়া আমারে? নিজের কাছে নিজেকে একটা পার্ট নিতে পারবেন যে আমি পৃথিবীর মালিক, আমার নামে এই পৃথিবীতে জমি আছে, 1 কাঠা হইলেও আছে। আর এই কারণে পৃথিবীতে কোনো কিছুকে, কোনো ব্যবসাকে রিয়েল বলা হয় না, শুধুমাত্র জমি জমার মালিকানার এই ব্যবসাটাকেই বলা হয় রিয়েল এস্টেট ব্যবসা। অর্থাৎ এই টোটাল পৃথিবীর বুকে আপনার নাম এখানে, এটা হচ্ছে আপনার ইন্ডেক্স, ঠিকানা। ওই যে ইন্ডেক্স প্রপার্টিজ লিমিটেড আছে না, ইন্ডেক্স প্রপার্টিজ, আইজিপি ছিল, পুলিশের আইজিপি, ওনার কোম্পানি, আমার চাচা, বাগেরহাটে বাড়ি, দশানি মোড়ে, রহিম সাহেব, সবাই বলে রহিম সাহেব, বেসিক্যালি আমার চাচা রহিম আঙ্কেল। তো এই যে ইন্ডেক্স প্রপার্টিজ লিমিটেড, তারা বোঝাতে চাচ্ছে দিস ইজ ইউর ইন্ডেক্স, পৃথিবীর বুকে তোমার ঠিকানা এটা, এবং তুমি পৃথিবীর মালিক।
অবস্থাটা বুঝতে পারছেন? আপনারা তো চিন্তা করেন যে শালা কামাই করেছি, বউয়ের একটা স্বর্ণের গিফট কিনে দিতে হবে, তাহলে বউতে জড়ায় ধরে চুম্মা দিবে। আর এই বালের চুম্মার কোনো মূল্য আছে মিয়া? এরপর অনেকে চিন্তা করেন স্বর্ণ কিনে যদি রাখি 2 দিন পরে দাম বাড়বে, তখন বেচে দিলেও অনেক ইনকাম। ভাই আপনি স্বর্ণ কিনেছেন 1 লাখ টাকা দিয়ে, শুরুতেই তো আপনার 4 আনা খাত পাইছেন, মানে শুরুতেই 25,000 টাকার মাল ওর মধ্যে নাই। এরপর বেচতে যাবেন, সেই জায়গাও কি এসে যে মূল্য পাবেন না। আর স্বর্ণে আপনি যদি স্বর্ণটা কেনার পরে জাকাত টাকাত সব পরিমাণ মতো ঠিক মতো দেন, তো 10 বছর পরে স্বর্ণের দাম হবে কথা কথা 1,40,000। তো এই স্বর্ণের পিছনেই তো আপনার 40,000 ফাও খরচ হয়ে গেছে। আর এরপরে এই স্বর্ণটা যদি আল্লাহর ইচ্ছায় কাজের বুয়া আপন মনে করে যদি নিয়ে যায়, তাহলে তো মনে করেন মারা খেলেন চারদিকেতে। আর আপনি এখন 1 লাখ টাকা দিয়ে একটা ধানের জমি যদি কিনেন, 10 বছর পরে ওই জমিটার দাম মিনিমাম 4.5 লাখ টাকা হয়ে যাবে। আর যদি পজিশন মতো নিতে পারতেন, যেমন ঢাকাতে কিছু জমি ছিল অথবা কিছু এরিয়া আছে যে এরিয়াতে 8 বছরে 18 গুণ জমির দাম বাড়ছে। তা আপনি যদি এরকম পজিশন বুঝে যদি জমি কিনতে পারেন, তাহলে এরকম 8-10 বছর পরে আপনার 10 লাখ টাকা জমি মনে করেন যে 1 কোটি টাকা 2 কোটি টাকা হয়ে যাবে। কিন্তু এটা তো আর কাজের বুয়া চুরি করে নিয়ে যেতে পারতেছে না, আপন মনে করে পারতেছে, ডাকাত এসে ডাকাতি করে নিয়ে যেতে পারতেছে না। আপনি জমিটা কিনেই একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছেন, বেসিক বাউন্ডারি, যাওয়া আসা করছেন, একটা টিনের ঘর উঠাই দিয়েছেন, শেষ। তাহলে এই জাতীয় নারী যারা স্বামীকে প্রেসার দিয়ে হোক, মনোবল দিয়ে হোক, কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, খালি বুঝাবে যে তোমাকে দিয়ে সম্ভব এবং সৎ হালালভাবে সম্ভব, এবং সংসার যত কমের মধ্যে এই সময় বাচ্চা কাচ্চা ছোট থাকতে এই সময় যেভাবে হোক শখ আহ্লাদ সব পূরণ বাদ দিয়ে সবার আগে আমরা একটা জমি কিনি, পৃথিবীর বুকে তোমার আর আমার নামে একটা ঠিকানা তৈরি হোক। এটি তো ভালোবাসার সবচেয়ে মজার একটা স্মৃতি। এবং 40, 45, 50 বছর পরে যদি তোমার শক্তি কমতে থাকে, অথবা এর আগে যদি কথা কথা আজকে বিয়েছে কালকে তুমি এটা অ্যাক্সিডেন্ট করে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাও, তা আমি কি তোমাকে ছেড়ে দিয়ে, তোমার তো ভালোবাসছিলাম, মুখ দিয়ে বলছি না ভালোবাসি, তোমারে ছেড়ে দিয়ে আরেক জায়গায় যে বিয়ে বসবো, ঠেলা খেয়ে বেড়াবো? নো, আমি তোমারই সংসার করবো, বরঞ্চ তোমার সারা জীবন সেবা করে যাবো। ওই যে মুখ দিয়ে বলছিলাম ভালোবাসি, ভালোবাসাটা প্রমাণ করে দিব জীবন দিয়ে। সেটা কিভাবে? আসো সবার আগে একটা নিজের ঘর বানাই। কারণ তুমি আমি যে কোনো সময় বিকল হয়ে যেতে পারি, আবার বয়সের একটা সময় পরে যে আমাদের এত পরিশ্রম করার সময় থাকবে না। বাট এই সময় যদি একটা জমি হয়, এরপর এমন একটা জমি যে সামনে আমরা 8টা ঘর উঠাইতে পারতেছি, দোকান, আর পিছনে একটা ঘর বানাইছি দোতলা ফাউন্ডেশন দিয়ে, উপরতলায় নিজেরা থাকবো, নিচতলা ভাড়া দেবে একটা অফিস আদালত অথবা ফ্যামিলি বাসায়, ওই বাসা ভাড়া দিয়ে আমাদের খাওয়ার টাকা হয়ে যাবে। আর সামনের 4টা দোকান, এই 4টা অথবা 8টা দোকান, এই কটা দোকানের ভাড়া দিয়ে বাচ্চাদের লেখাপড়া চলতে থাকবে, নিজেদের ডাক্তার ইমার্জেন্সি চলতে থাকবে। একটা হুট করে ইমার্জেন্সি কিছু হলেও অন্তত মানুষের কাছে হাত পাতা লাগবে না। এই যে চিন্তা ভাবনাগুলো যে মহিলারা তার হাজবেন্ডকে দেয়, ওইটাকে বলা হচ্ছে সুপয়া নারী। আর যেসব মহিলা সংসারের মধ্যে এসেই আমার বাবার বাড়িতে এটা করলা না, তোমার ভাইয়ের জন্য এটা করেছো, আমার ভাইয়ের জন্য এটা করো নাই, হ্যাঁ তোমাদের তো মন ছোট, তোমাদের অমুক, তোমাদের তমুক, হ্যাঁ অমুকের জন্মদিনে 10,000 টাকা না দিলে প্রেস্টিজ থাকবে না, এ বালসাল করে বেড়াবে। তারপরে আমার খুব থাইল্যান্ড যেতে মন চাচ্ছে, কক্সবাজার যেতে মন চাচ্ছে, তোমার সংসারে এসে তো কিছুই হলো না আমার। এইগুলোকে বলে বাংলা কথায় সোদানি নারী, বোঝেন, সোত মারানি নারী। এইটা দিয়ে কোনোদিন আপনার জীবন তৈরি হবে না। আমি কিন্তু খাস কথাবার্তা বলি, অনেক ভাবিরা আমার ভিডিও দেখতেছেন, যদি বিরক্তি লাগে কিচ্ছু করার নেই, ভাবিরা আমার ভিডিও দেখেন না, আমি আপনার লাইফ তৈরি করার কথা বলতেছি। এবং আমি সবসময় কাট ক্লিয়ার কথাবার্তা বলি, ন্যাচারাল কথা। গালাগালি পৃথিবীর সবাই জানে, আপনার জামাই জানে, আপনার বাচ্চা, পেটের বাচ্চা বড় হলেও জানবে, আপনার বাপেও জানতো, কেউ মুখ দিয়ে প্রকাশ করে, কেউ করে না। এর অর্থই না যে বকাঝকা যে দিচ্ছে সে খারাপ মানুষ। বাট আপনাদের সুন্দরভাবে বলার পরও আপনি এটাকে শোধরান না, এই জন্যই বকাবাজিটা চলে আসে। তাহলে সংসারের সুপয়া নারী কি আর অপয়া নারী কি? এই দুই নারীর মধ্যে যখন আপনি সুপয়া নারী জীবনে আপনার পাবেন, অথবা একটা অপয়ারে পেয়েও সেটাকে যদি সুপয়া বানাইতে পারেন, আপনার লাইফ তৈরি হয়ে যাবে। আর তখনই দেখবেন সেই আপনি যে পরিবারকে সময় দিচ্ছেন, ঘুরতে যেতে চাচ্ছেন, না যাবো না যাবো না, তোমার কাজ আছে, আগে কাজ শেষ করো, সে আগে বলবে যে ঘোরা পেটারা পরে, তুমি আগে কাজ শেষ করো, এরপরে কাজ শেষ হওয়ার পরে যদি সময় থাকে তখন ঘুরতে যাব। আপনার ওয়াইফই আপনাকে এটা বলবে, যদি কিনা
সে লাইফ তৈরি হওয়ার কারিগর হয়। তো এই কারণে আবার আমি একটা মজার জিনিস খুব পছন্দ করি, যদিও নিজে এই জিনিস করতে পারলাম না, আফসোস লাগে মাঝে মধ্যে। এখন আপনার ভাবি আমার ছুটি টুটি দিলে তো এই কাহিনী আবার করে ফেলাইতাম। সেটা হচ্ছে যে আমাদের দেশে বাপ মা ভাই বোন এরা কি করে, পাত্রপাত্রী দেখা, আপনার বিয়ে শাদী, ছেলে বিয়ে দিবে, ভাই বিয়ে দিবে, বোন বিয়ে দিবে, দেখে যে ওই পাত্রীর ভাই একটা ম্যাজিস্ট্রেট, পাত্রীর ভাই একটা বিদেশ থাকে, পাত্রীর চাচা একটা ডিসি অথবা অমুক তমুক, অর্থাৎ বংশ টংশ অনেক কিছু দেখে তারপরে উচ্চ বংশীয় দাও বিয়ে এখানে। ছেলেরও ওরকম দেখে মেয়েরা যে ছেলের কি কি আছে, বাপ চাচা হ্যান, বাপে ছিল রিটায়ার্ড সচিব, হ্যান তেন মুখ তমুক। নাম্বার ওয়ান, দেখা হয় না যে এই যে পাত্র অথবা পাত্রী এ চারিত্রিকভাবে কেমন। বাইরে থেকে আপনি নর্মালি দেখে কিন্তু বুঝতে পারবেন না একটা মেয়ে লেসবিয়ান কিনা নাকি একটা ছেলে হোমোসেক্সুয়াল কিনা, বুঝতে পারবেন না। বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে টের পাবে। এরপরে মুখ দিয়ে তো সবাই সব কথাবার্তা বলে, কিন্তু বিয়ের পরে যে দেখবেন কপালে একটা জুটিছে দজভঙ্গ, কোনো কাম হয় না। তাতে মেয়ে হোক আর ছেলে হোক। নর্মালি দেখবেন যে শাশুড়িরা বিয়ের সময় বলবে যে আমার মেয়ে অনেক দুঃখ ব্যথা সহ্য করতে পারবে। কারণ আপনি ছেলে পক্ষ, আপনার মা যে বলবে মা আমাদের তো ছোট সংসার, হ্যাঁ আমরা তো গরিব ঘরে, তুমি কি আমার ছেলের সংসারে এসে অনেক কষ্ট সহ্য করে নিতে পারবা, আমার ছেলেটাকে একটু দেখে রাখতে পারবা। তখন মেয়ে কিছু কোক আর নকোক, মেয়ে তো মানে বিশাল বজ্রের মতো গোমটা দিয়ে এরকম পড়ে থাকে। মেয়ের মা পিছন দিয়ে ফাল দিয়ে লাফায় পড়ে, হ্যাঁ আমার মেয়ে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে পারবে। হ্যাঁ, এরপরে ওই যে কয় দুঃখ কষ্ট ব্যথা সহ্য করতে পারবে, এরপরে একদিন ভালোবাসা অথবা ব্যথা দিতে গেলে মনে করেন 15 দিন মাজায় ব্যথা। তা আমার মতো শয়তান জামাই হলে তো শাশুড়ি ডাইরেক্ট মেরে দিবে, কি মা আপনি যে কইলেন যে বিয়ের সময় আপনার মেয়ে নাকি মেলা ব্যথা ট্যাথা সহ্য করতে পারে, এত 15 দিন ধরে খালি মাজা ব্যথা শুনি। কথা বুঝতে পারছেন? তো আমার মতো এরকম জামাই টামাই হয়েন না, একটু ভদ্র সুন্দর শালীন জামাই টামাই হয়েন, সেটা খুব ভালো। তো এই যে অনেকগুলো ঘটনা ঘটে, এবং আপনি যখন বিপদে থাকবেন কেউ আপনাকে খাওয়াবে না, বরঞ্চ ওই সময় আপনার একটা ভিআইপি গেস্ট যদি বেড়াইতে আসে, পাশের বাসাতে আওলাদ করে হোক অথবা বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা আওলাদ করে হলেও 5,000 টাকার বাজার করে এনে, 10,000 টাকার বাজার এনে আপনার মামা শ্বশুর, নানা শ্বশুর অথবা মামা চাচা খালারে খাওয়াইতে হবে। কিন্তু সে আপনার জীবনে কোনো দিন উঠতে দিবে না, জীবনের উপকার করবে না। 5% হয়তো বা করবে, 95%ই করবে না। তা আপনার এই যে নামি দামি মামা চাচা খালা শ্বশুর শাশুড়ি, গোড়ার ডিম, মামা শ্বশুর কালু শ্বশুর শ্যালক, এই গোড়ার ডিম থেকে লাভটা কি হইলো? উল্টে আপনার বাজার করে 10,000 টাকা বেড়ে গেল। তার বাসায় আপনি জানতো সে আপনার জন্য কয় টাকার বাজার করে খাওয়ায়। তো এই ঘোড়ার ডিমের এই যে যতগুলো মানে থার্ড ক্লাস পয়েন্ট, এই পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের সমাজে বিয়ে শাদী আত্মীয়তা অনেক কিছু হয়। আর দিন শেষে তো ওই মাজায় ব্যথা নয় বউগামী, নয় কেসে চরিত্রহীন, নয় হোমোসেক্সুয়াল। কথা বুঝতে পারছেন? এগুলো করবেন না। এই জন্য আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে লিভ টুগেদার ভালো। যে মাংস তো অলরেডি শুরু হয়ে গেছে, আনম্যারিড হাজব্যান্ড ওয়াইফের সংসার লিভ টুগেদার শুরু হয়ে গেছে আরও 5 বছর আগের থেকে। ঢাকায় তো প্রতি বিল্ডিংয়ে পারলে একটা এরকম পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? তো এটা কি কারণে, এটার উপকারিতা কি? ধর্মীয় ব্যাখ্যায় এটা নাজায়েজ অথবা খারাপ বলতে পারেন, বাট এটা রিয়েল লাইফে এটা বিশাল একটা ইফেক্ট আছে। ইফেক্ট কি? সাত সকালে ঘুমের থেকে উঠা থেকে শুরু করে একদম ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি আপনার পার্টনারের মধ্যে সব কিছু দেখতেছেন, যে একে দিয়ে জীবনে কিছু হবে কিনা, এর রুচির সাথে আমার রুচি মেলে কিনা, এর সাথে মিলে আমার জীবনের অভ্যাস চেঞ্জ হচ্ছে কিনা, আমি আমার ভুলগুলো শোধরায় ভালো কিছু করার শিখতে পারতেছি কিনা। এরপর এই যে মুখ দিয়ে বেশি বেশি কথা বলে, বাস্তবে এর দিয়ে জীবনে কিছু হবে কিনা। তারপরে দায়িত্ববোধ কেমন, এর কেয়ারিং কেমন, এর অ্যাটিচিউড কেমন, এ বহুগামী কিনা, এ দজভঙ্গ কিনা, এ পরিবারের সবার মধ্যে গার্ডিয়ান হওয়ার যোগ্য কিনা। আবার ঘুমাতে যাওয়ার সময় দেখবেন যে পারফরমেন্স ঠিক আছে কিনা, জিনিসপত্র ঠিক আছে কিনা। তো ফার্স্ট টু লাস্ট সব কিছু পরীক্ষা যখন হয়ে গেল এবং দেখলেন 3 মাস একসাথে থেকে যে ইয়েস, তাকে দিয়ে কাজ হবে, জীবনে উন্নতি হবে, এবং ওর থেকে যে প্রোডাকশনটা হবে, ওই যেমন ভালো ষাঁড়ের বাছুরও এরকম উন্নত জাতের হয়, তো এরকম সন্তানও এরকম কোয়ালিটি সন্তানই হবে।
দেন বলতেছে যে উইল ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিয়ে করবা? এবং দুইজনকে যখন ভালো লেগে যাচ্ছে তখন বিয়ে করছে, এবং এই বিয়ে মনে করেন যে মৃত্যুর আগ পর্যন্ত সেরকম চমৎকার বিয়ে হচ্ছে। কারণ এখানে তো সব কিছু ফাঁকি ঝুঁকি দেওয়ার দরকার নেই, তো সব ধরা পড়ছে, 3 মাস 6 মাসের মধ্যে সব ধরা পড়ে যাচ্ছে। রাত জেগে জেগে যে অনলাইনে বসে আর এক্সএমডি টিকটক দেয় কিনা সেটাও ধরা পড়ে যাচ্ছে। তো দিস ইজ দ্য রিয়েল লাইফ এক্সামিনেশন, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, লিভ টুগেদার। তো এইটাকে আমি ব্যক্তিগতভাবে খুব রেসপেক্ট করি। আপনারা ধর্মীয়ভাবে এটাকে ডিজনার করতে পারেন, বাট রিয়েল লাইফ এক জিনিস, আর ধর্ম হচ্ছে অন্ধবিশ্বাসের একটা জগৎ। বাট রিয়েল লাইফটাকে আমি খুব পছন্দ করি, আমি খুব রিয়েল লাইফ কথাবার্তা বলি, এই জন্য এটাকে আমি পছন্দ করি। সো আমার একটাই কথা, আজকে পয়লা বৈশাখে অনেক দুষ্টামি, অনেক ফাজলামি, অনেক কিছু করলাম আপনাদের সাথে, বাট একটাই কথা, প্লিজ নিজের জীবনের সময় বাঁচান যদি ব্যবসায়ী হতে চান, যদি লিডারশিপে যেতে চান। আর যেখানে যত খরচ, টুকটাক খরচ তো করতেই হবে, বাট চারপাশে থেকে খরচ বাঁচানোর চেষ্টা করেন। আর বাসার বউ যখনই মিষ্টি করে কথা বলবে, হ্যালো বলবে, মনে করেন আপনি একটা কাজে আছেন, মিষ্টি করে হ্যালো বলছে, এমন একটা কথা বলবেন যেন 27 থেকে গেঞ্জাম ফেসাদ বেঁধে যায়, 7 দিন আপনার সাথে আর কথা না বলে। ইনশাল্লাহ দেখবেন আপনার অনেক খরচ বেঁচে যাবে, অনেক খরচ বেঁচে যাবে। কথা বুঝতে পারছেন? আর আশা করি আমার কোনো ভিডিওতে আপনার ভাবিরা দেখে না, সো আমি ভিডিওতে কথাবার্তা বললাম, মোটামুটি নিরাপদ অথবা সেফ সাইডে আসি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আশা করি আপনাদের আগামী দিনগুলো সুন্দর হবে। শুভ নববর্ষ, তারপরে সুমন নববর্ষ, যত নববর্ষে শুভেচ্ছা আছে। আমি আপনাদের সময়ের মূল্যটা বোঝা এবং অ্যাক্টিভ হওয়ার শুভকামনা করলাম। আর আপনি যদি অ্যাক্টিভ হন, ইনশাল্লাহ সাকসেস, অর্থ সব কিছুই আসবে। বিকজ পুরুষ হয়ে যদি জন্মান, ইউর ডিক ডোন্ট ফাক, ইউর মানি ফাক্স। মানি ক্যান বাই এনিথিং, সো ইউ হ্যাভ টু আর্ন মানি। আপনাকে টাকা উপার্জন করতে হবে, টাকাই সব কিছু করে, আপনার যন্ত্রে কিছু করে না। আপনার যখন টাকা আছে তখন সম্মান, ভালোবাসা, আপনজন হওয়ার জন্য মানুষ আপনার কাছে আসবে, আর আপনি সেটা টাকা দিয়ে কিনবেন। আমাদের সমাজ মানুষ, মনুষ্যত্ব এবং সম্মানকে এতটা নিকৃষ্টভাবে মূল্যায়ন করে। তো যে সমাজ যেভাবে মূল্যায়ন করে, সেই সমাজে বেঁচে থাকতে গেলে সেই পরিবেশের আকার ধারণ করতে হয়। আর এই সব কিছুই হবে আপনার টাকা দিয়ে। আর এই টাকাটা উপার্জন, হক হালালভাবে উপার্জন করতে গেলে আপনাকে পরিশ্রম পরিশ্রম এবং পরিশ্রম করতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘড়ির মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা ফেলে দিয়ে শুধু সেকেন্ডের কাঁটার দিকে তাকাইতে হবে। আর আফসোস করতে হবে যে এত সেকেন্ড অথবা এত মিনিট চলে গেল, এখন 1 টাকাও কামাই করতে পারলাম না। কি কাস্টমারের সাথে কি ঘোড়ার ডিমের কথা বলি, কি কাজ করি সারাদিন কম্পিউটারে বসে, কি কাজ করি মোবাইলে বসে, যে আমার টাকা ইনকাম হলো না। আমার তো 1 ঘন্টা অন্তত 500 টাকা যদি ইনকাম না হয়, তা আমি কি ঘোড়ার ডিমের প্রফেশনাল? এভাবে চিন্তা করেন। ইনশাল্লাহ আগামী বছরটা আপনাদের জন্য চমৎকার হবে। সবার জন্য শুভকামনা, আবারও শুভ বলে ফেললাম, সুমন কামনা। থ্যাংক ইউ ভেরি মাচ।